দেখো লাস্ট ক্লাস, এই ক্লাসের মধ্যেই আমরা কিন্তু শেষ করে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাসের মধ্যেই কিন্তু আমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট চলছিল, মার্কেটিং ম্যানেজমেন্টে যে তোমাদের 6 নম্বর চ্যাপ্টারটা, সেই 6 নম্বর চ্যাপ্টারটা কিন্তু আমরা এর মধ্যেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, দুটো ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, 3 নম্বর ক্লাস। তো দেখো কি বলেছে, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন মানে দৈহিক বন্টন। এটা জিনিসটা কি আগে জানবো, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। বলছে বিপণন কাজের শেষ উপাদান হলো ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, বিপণন কাজের শেষ ধাপ হচ্ছে, বা বলতে পারো বিপণন কাজের শেষ উপাদান হচ্ছে পণ্য বন্টন বা পণ্য বন্টন। ঠিক আছে, পণ্য বন্টন। ঠিক আছে, তো বলছে বন্টন হলো সেই সমস্ত কাজ যার সাহায্যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সামগ্রী চূড়ান্তভাবে ভোগকারী বা ক্রেতা সাধারণের কাছে পৌঁছায়। তো মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটা কাজ, যেটার কাছ থেকে মানে যেখানে, যার মাধ্যমে প্রোডাক্টটা তৈরি করবে কে, ম্যানুফ্যাকচারের কাছ থেকে কার কাছে আসবে, কনজিউমার কাছে আসবে। এটাই বলেছে, ডিস্ট্রিবিউশন হলো সেই সমস্ত কাজ যার সাহায্যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সামগ্রী চূড়ান্তভাবে ভোগকারী মানে কনজিউমার বা ক্রেতা সাধারণের কাছে পৌঁছায়। অর্থাৎ বিপণনের প্রকৃত উদ্দেশ্য হলো পণ্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় দৈহিকভাবে সরিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো যাতে ভোগকারী তার প্রয়োজন মতো পণ্যটি পেতে পারে। পণ্য পরিবহন, গুদামজাতকরণ, মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে বিভিন্ন প্রবর্তন সংক্রান্ত আইনগত ও অর্থনৈতিক কাজকর্মের আওতায় বন্টনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। উৎপাদক ও ক্রেতা সাধারণের মধ্যে স্থানগত, কালগত ও ব্যক্তিগত ব্যবধান রয়েছে। আর এই ব্যবধানের দূরত্ব আর এই ব্যবধানের দূরত্ব দূর করেছে পণ্য বন্টন। যে পদ্ধতি অবলম্বন করে উৎপাদিত পণ্য বন্টন করা হয় তাকে বলা হয় বন্টন প্রণালী। বলছে উৎপাদক ও ক্রেতা সাধারণের মধ্যে স্থানগত, কালগত, ব্যক্তিগত ব্যবধান রয়েছে। আর এই ব্যবধানের দূরত্ব দূর করেছে পণ্য বন্টন। যে পদ্ধতি অবলম্বন করে উৎপাদিত পণ্য বন্টন করা হয় তাকে বলা হয় চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বা বন্টন প্রণালী। তো এই পণ্য বন্টন প্রণালী বলছে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে সব রকমের বাধা দূর করার জন্য যে বৈচিত্র্যময় ব্যবস্থা ও কর্মপ্রচেষ্টা গ্রহণ করা হয় তারই নাম হলো পণ্য বন্টন প্রণালী। কান্ডিফ অ্যান্ড স্টিল কি বলেছেন, বন্টন প্রণালী তাকেই বলা হবে যে পথে উৎপাদনকারীর উৎপাদনকারীর কাজ হয়। অর্থাৎ পণ্য বন্টন প্রণালী হলো উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে সংযোগ স্থাপনকারী একটা মাধ্যম। প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত পণ্য বন্টন প্রণালীর ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা গেছে। কেননা প্রাচীনকালে কম জনসংখ্যা, বাজারের অবস্থান, অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার ফলে ভোগকারী ও ক্রেতারা ভোগ্য পণ্য সরাসরি উৎপাদকের কাছ থেকে পেতেন। কেন, আগেকার দিনে কি ছিল, জনসংখ্যা কম ছিল, বাজারের অবস্থান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, এর জন্য আমরা সবাই কি করতাম, উৎপাদকের কাছ থেকেই পেতাম, মানে নিয়ে আসতাম এইগুলো। কিন্তু বর্তমান কালে জনসংখ্যা বেড়েছে, চাহিদা বেড়েছে, উন্নত পরিবহন ব্যবস্থা হয়েছে, বাজার বড় হয়েছে, পণ্যদ্রব্যের বৈচিত্র্যের জন্য অনেক জিনিস ভোগকারী সরাসরি উৎপাদকের কাছ থেকে পায় না। ফলে উৎপাদক এবং ক্রেতার মধ্যে মিডল ম্যানের দ্বারা পণ্যদ্রব্য পৌঁছে যাচ্ছে সঠিক সময়ে। এইভাবে ভারতের চা ইউরোপ এবং আমেরিকায় যাচ্ছে, মুম্বাইয়ের বস্ত্র বাংলার অধিবাসীদের প্রয়োজন মেটাচ্ছে, কিংবা ভারতের চিনি মধ্যপ্রাচ্যের অধিবাসীদের প্রয়োজন মেটাচ্ছে। পণ্য বন্টন প্রণালীর এই যে বৈচিত্র্যময় অবস্থা, তার পরিপ্রেক্ষিতে বন্টন প্রণালীকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে জিরো লেভেল চ্যানেল, একটাকে বলা হয় হচ্ছে জিরো লেভেল চ্যানেল। ঠিক আছে, একটা হচ্ছে জিরো লেভেল চ্যানেল, একটা হচ্ছে ওয়ান লেভেল চ্যানেল। ঠিক আছে, একটা হচ্ছে টু লেভেল চ্যানেল। তাহলে বললাম জিরো, ওয়ান, টু। কি কি বললাম দেখো, জিরো লেভেল চ্যানেল, একটা ওয়ান লেভেল চ্যানেল, ঠিক আছে, একটা টু লেভেল চ্যানেল, ঠিক আছে, একটা থ্রি লেভেল চ্যানেল, জিরো, ওয়ান, টু, থ্রি। তাহলে কি বুঝতে পারলাম আমরা, পণ্য বন্টন প্রণালীর কটা ভাগ দেখতে পারলাম, জিরো লেভেল চ্যানেল, ওয়ান লেভেল চ্যানেল, টু লেভেল চ্যানেল, থ্রি লেভেল চ্যানেল। তো জিরো লেভেল চ্যানেল কি বলছে, অনেক ক্ষেত্রে উৎপাদকরা নিজস্ব দোকান খুলে নিজেদের পণ্য সরাসরি সম্ভোগকারীদের কাছে বিক্রি করে। অনেকে কি আছে, এমন কিছু ম্যানুফ্যাকচারার আছে, তারা নিজেরা দ্রব্য তৈরি করলো এবং তারা নিজেরাই একটা দোকান খুললো, দোকান খুলে ওদের কাছ থেকে সবাই কিনবে, এরকম হয়। বিভিন্ন বিক্রয় কেন্দ্রের ত্রুটি বিচ্যুতি, মধ্যস্থ কারবারি উচ্ছেদ এবং বেশি মুনাফা লাভ এই ধরনের পণ্য বন্টনের অন্যতম উদ্দেশ্য। মানে এর উদ্দেশ্যটা কি, জিরো লেভেল চ্যানেলের উদ্দেশ্যটা কি, বিভিন্ন বিক্রয় কেন্দ্রের ত্রুটি বিচ্যুতি, মিডলম্যানের উচ্ছেদ, বেশি মুনাফা লাভ এই ধরনের পণ্য বন্টনের উদ্দেশ্য। বাটার জুতোর দোকান এর বেস্ট এক্সাম্পল, বাটার জুতোর দোকান।
গ্রামীণ কৃষি আর দ্রব্য যেমন সরাসরি উৎপাদকের কাছ থেকে বাজারে বা ভোগকারীর কাছে চলে আসে। এখানে কোনো মধ্যস্থ কারবারই থাকে না। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বিক্রয় ও সরাসরি সম্ভোগকারীর কাছে বিক্রয়। যেহেতু এই পদ্ধতিতে মিডল ম্যান থাকে না, কেবলমাত্র উৎপাদনকারী ভোগকারীর মধ্যে লেনদেন সংঘটিত হয়, তাই এই ধরনের বন্টন প্রণালীকে শূন্য মানে জিরো লেভেল চ্যানেল বলে। তাই জিরো লেভেল চ্যানেল কি? দেখতে পাচ্ছ জিরো লেভেল চ্যানেল, দেখো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার আর এটা হচ্ছে কনজিউমার। তো ম্যানুফ্যাকচারার মানে কনজিউমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার থেকে কিনছে, ঠিক আছে? আর এখানে অর্থাৎ কনজিউমার ম্যানুফ্যাকচারকে টাকা দিচ্ছে আর ম্যানুফ্যাকচারার কনজিউমারকে গুডস দিচ্ছে, ঠিক আছে তো? এই যে এখানে পণ্য আদান প্রদান হয়, এখানে জিরো লেভেল, এখানে কোনো মিডিল ম্যান থাকে না। তাহলে তোমাকে এই পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, জিরো লেভেলে মিডিল ম্যান থাকে কি থাকে না? জিরো লেভেলে কিন্তু কোনো মিডিল ম্যান থাকে না। এবার হচ্ছে ওয়ান লেভেল চ্যানেল। ওয়ান লেভেল চ্যানেলটা দেখো, এখানে দেখো এক্সাম্পল, দেখো দেখো তুমি দেখো বুঝতে পারবে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার আর এটা হচ্ছে তোমার কনজিউমার। এই দুজনের মাঝখানে কনজিউমার আর ম্যানুফ্যাকচারার যোগাযোগ রক্ষা করেছে খুচরো বিক্রয়কারী, খুচরো বিক্রয়কারী। তো দেখো এখানে কি লিখেছে, তাহলে আগেরটাই জিরো লেভেল চ্যানেলে কোনো মিডিল ম্যান ছিল না, কিন্তু ওয়ান লেভেল চ্যানেলে কিন্তু মিডিল ম্যান থাকছে। তো বলছে এই পদ্ধতিতে উৎপাদনকারীরা খুচরো কারবারির কাছে পণ্য বিক্রয় করে। এই পদ্ধতিতে ম্যানুফ্যাকচারাররা কি করে? ম্যানুফ্যাকচারাররা কি করে? খুচরো কারবারির কাছে পণ্য বেচে। ঠিক আছে? খুচরো কারবারিরা সেই পণ্য ভোগকারী বা ক্রেতাদের কাছে বিক্রি করে। তো সিম্পল ব্যাপার। এটা ধরো ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? আর এটা ধরো কনজিউমার। ম্যানুফ্যাকচারাররা কাকে গুডস বিক্রি করবে? তোমার রিটেলারকে গুডস বিক্রি করবে। আবার রিটেলার কাকে গুডস বিক্রি করবে? কনজিউমারকে গুডস বিক্রি, এটাই লিখেছে। সাধারণত নিত্য ব্যবহার্য ভোগ্য পণ্যের ক্ষেত্রে বা স্থানীয় বাজারে বিক্রয়যোগ্য পণ্যের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য। যেমন ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম। এই যে গ্রিন কালিতে হাইলাইট করেছে, খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটাকে তুমি অমিট করতে পারবে না, খুব মনোযোগ সহকারে পড়তে হবে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এই পদ্ধতিতে পেট্রোল ও ডিজেল বিক্রয় করে। তাহলে কি বললাম? ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এই পদ্ধতিতে পেট্রোল ডিজেল বিক্রি করে। সরকারি রেশন ব্যবস্থাও এইরূপ বন্টন প্রণালীর উদাহরণ। ঠিক আছে? যে পণ্য বন্টন প্রণালীতে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে মধ্যবর্তী কারবারি হিসেবে খুচরো বিক্রয়কারী থাকে তাকে বলে এক স্তর বিশিষ্ট পণ্য। আমি তোমাকে এই তো বোঝালাম, ডায়াগ্রাম করে একটা দিয়ে দিলাম। ম্যানুফ্যাকচারার আর এখানে কনজিউমার, ম্যানুফ্যাকচারার কনজিউমার যোগাযোগ রক্ষা করছে রিটেলার, ঠিক আছে? আর এইটাকেই বলা হয় হচ্ছে তোমার ওয়ান লেভেল চ্যানেল। উদাহরণগুলো পড়ে রাখবে। এবার টু লেভেল চ্যানেল। টু লেভেল চ্যানেল কি হবে? এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার আর এটা হচ্ছে কনজিউমার। তো ম্যানুফ্যাকচারার কাকে গুডস দেবে? পাইকার মানে হোলসেলারকে দেবে, হোলসেলার রিটেলারকে দেবে, রিটেলার কনজিউমারকে দেবে। তাহলে বুঝতে পারলে এখানে নর্মাল চেনটা দেখো, বুঝতেই পারছো তোমরা ব্যাপারটা কি বলছে। বলছে যেসব উৎপাদক অধিক পরিমাণে পণ্য উৎপাদন করে কিংবা দূরবর্তী বাজারের জন্য পণ্য উৎপাদন করে কিংবা যারা পণ্য সরবরাহের ঝুঁকি গ্রহণ করতে নারাজ, তারা তাদের পণ্য পাইকারদের কাছে বিক্রি করে। পাইকাররা সেই পণ্য খুচরো কারবারির কাছে বিক্রি করে। খুচরো বিক্রেতারা সেই পণ্য আমাদের কাছে বিক্রি করে, মানে কনজিউমারদের কাছে বিক্রি করে। এই পণ্য বন্টন প্রণালী সাধারণত অনেক বড় হয়। যেমন ভোগ্য পণ্য চাল, ডাল, তেল, ঠিক আছে? এই পদ্ধতিতে বিক্রি হয়ে থাকে। যে পণ্য বন্টন প্রণালীতে উৎপাদক ও ভোগকারীর মধ্যে পাইকার ও খুচরো কারবারি এই দুই পর্যায়ে দেখতে পাওয়া যায় তাকে বলা হয় দ্বিস্তর বিশিষ্ট পণ্য বন্টন প্রণালী। তাহলে তোমাকে বোঝালাম জিরো লেভেল, যেখানে ম্যানুফ্যাকচারার আর কনজিউমার। তারপর ওয়ান লেভেল, তোমার এখানে একজন মিডিল ম্যান থাকবে ওয়ান লেভেলে, সেটাকে খুচরো কারবার, ঠিক আছে? দুজনের মাঝখানে যোগাযোগ রক্ষা করে দেবে। আর তোমার বলছে তোমার টু লেভেল চ্যানেলে, টু লেভেল চ্যানেলেও মিডিল ম্যান থাকবে, দুজন দুজন মিডিল ম্যান থাকবে, একটা হোলসেলার আর রিটেলার। তার মানে ম্যানুফ্যাকচারার আর কনজিউমার যোগাযোগ রক্ষা করবে কে? হোলসেলার আর রিটেলার। ঠিক আছে তো? অ্যান্ড লাস্ট থ্রি লেভেল চ্যানেল। থ্রি লেভেল চ্যানেলটা কি হচ্ছে দেখো, থ্রি লেভেল চ্যানেল এটা তো ম্যানুফ্যাকচারার আর এটা হচ্ছে কনজিউমার। এদের মাঝখানে দেখো তিনজন লোক হয়, তিনজন লোককে, একটা হচ্ছে এজেন্ট, একটা হচ্ছে হোলসেলার, একটা হচ্ছে রিটেলার। তিনজন লোক, তিনজন। দেখো মাঝখানে যদি মিডিলম্যান জিরো থাকে তখন জিরো লেভেল। মিডিলম্যান যদি একজন থাকে তাহলে ওয়ান লেভেল। জিরো মিডিলম্যান যদি দুজন থাকে তাহলে টু লেভেল। মিডিলম্যান যদি তিনজন থাকে তখন বলবে হচ্ছে তোমার থ্রি লেভেল। বলছে অনেক সময় দেখা যায় উৎপাদনকারী উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ প্রতিনিধি নিযুক্ত করে এবং তাদেরকে পণ্য বিক্রয়ের দায়িত্ব দিয়ে থাকে। বিশেষ প্রতিনিধিরা পাইকারি ব্যবসায়ীরা খুচরো ব্যবসায়ীদের পণ্য বিক্রয় করে। ভোগকারীরা, ঠিক আছে তো, ব্যবসায়ীদের কাছ থেকে, ঠিক আছে, পণ্য ক্রয় করে। প্রতিনিধিরা বেতন বা কমিশনের ভিত্তিতে এই কাজ করে। এইরূপ পণ্য বন্টন মধ্যে তিনজন মধ্যস্থকারী থাকে: প্রতিনিধি, পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী। প্রতিনিধি বা দালালরা, ঠিক আছে, সাধারণত পণ্য সরাসরি কেনে না, ঠিক আছে, বিক্রয়ের ব্যবস্থা করাই তাদের মূল কাজ। সংক্ষেপে বলা যায় যে পণ্য বন্টন প্রণালীতে উৎপাদক ও ভোক্তার মধ্যে তিনজন মধ্যস্থকারী থাকে, তিনজন মিডিলম্যান থাকে: প্রতিনিধি, পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী। সেইরূপ পণ্য বন্টন প্রণালীকে বলা হয় ত্রিস্তর বিশিষ্ট পণ্য বন্টন প্রণালী।
আমি তোমাকে বলবো, আমি তোমাদের বারবার বলবো, এই যে এখানে দিয়েছে না, এই যে তুমি যদি কাকে বলে নাও পড়ে যাও কোনো সমস্যা নেই। এই যে চার্টটা তুমি দেখে যাও, তুমি লিখে দিতে পারবে। আমাদের দেশে যেহেতু মিশ্র অর্থনীতির দেশ, আমাদের দেশ ভারতবর্ষ মিশ্র অর্থনীতির দেশ, কারণ এই দেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগে সহাবস্থান রক্ষা করে, সরকারিও আছে আবার বেসরকারিও আছে, তাই আমাদের দেশকে মিশ্র অর্থনীতির দেশ বলে। বলছে আমাদের দেশে যেহেতু মিশ্র অর্থনীতি মানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি পড়ে, সেহেতু জনগণ জনগণের মঙ্গলের জন্য পণ্য বন্টন ব্যবস্থার দায়িত্বটাও কিছুটা সরকারি, আবার কিছুটা বেসরকারি ক্ষেত্রে ওপর বর্তায়। সরকারি বন্টন ব্যবস্থার উদাহরণ হলো ডাক মারফত বিক্রয়। ডাক মারফত পণ্য বন্টনে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না, মধ্যস্থ কারবারি হিসেবে এই বিক্রয় চলতে পারে। এখানে খুচরো কারবারির কোনো দোকান থাকে না, বিজ্ঞাপন, ইস্তাহার, পুস্তিকা মারফত পণ্যের প্রচার কার্য চলে। নিজস্ব বিপণির মাধ্যমে পণ্য বিক্রয় খুব ব্যয় সাপেক্ষ এবং অসুবিধাজনক। তাই এইসব এড়াতে অনেক সময় উৎপাদনকারী ডাক বিভাগের মাধ্যমে ভিপি মানে তোমার ভ্যালু পেবেল যোগে পণ্য দেবক ক্রেতার কাছে পাঠিয়ে দেয়। আবার ডাক বিভাগ পণ্য সরবরাহের সময় পণ্যের মূল্য আদায় করে বিক্রয়কারীকে পাঠিয়ে দেয় এইটা। তো এখানে এটাই বলেছে, উৎপাদনকারী থেকে যাচ্ছে ডাক বিভাগ, ডাক বিভাগ ডাইরেক্ট পাঠিয়ে সম্ভব করবে না। এরকমও একটা প্রসেস হয়, মানে ম্যানুফ্যাকচারার কাকে পাঠাচ্ছে, তোমার ডাইরেক্ট তোমার ডাক বিভাগে পাঠাচ্ছে, ডাক বিভাগ সেটা সম্ভবকারীর কাছে পাঠাচ্ছে। এটাই এখানে লিখতে চেয়েছে। বলছে ডাক মারফত পণ্য বন্টনে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না। বলছে মিডিল ম্যান হিসেবে এই বিক্রয় চলতে পারে। বলছে এখানে খুচরো কারবারি কোনো দোকান থাকে না, বিজ্ঞাপন, ইস্তাহার, পুস্তিকা মারফত পণ্যের প্রচার কার্য চলে। নিজস্ব বিপণির মাধ্যমে পণ্য বিক্রয় খুব ব্যয় সাপেক্ষ এবং অসুবিধাজনক। তাই এইসব এড়াতে অনেক সময় ম্যানুফ্যাকচারার ডাক বিভাগের মাধ্যমে, ঠিক আছে, ভ্যালু পেবেল যোগে পণ্য দেবক ক্রেতার কাছে পাঠিয়ে দেয়। আবার ডাক বিভাগ পণ্য সরবরাহের সময় পণ্যের মূল্য আদায় করে বিক্রয়ের কাছে পাঠিয়ে দেয়। এই বন্টন প্রণালী একটু দেখে নিই। এবার বলছে পণ্য বন্টন প্রণালীর জন্য কি কি বিষয় বিবেচনা করা হয়। কনসিডারেশন ফর চুজিং দ্য চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো পণ্য বন্টন প্রণালীর নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করা হয়, এই চারটা ভালো করে পড়ে নিলেই হবে। পণ্যের প্রকৃতি, বাজারের প্রকৃতি, মধ্যস্থ কারবারির প্রকৃতি, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রকৃতি, সরকারি নীতি ও নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা আর মুনাফার প্রশ্ন। প্রথমে বলছে পণ্যের প্রকৃতি। পণ্যের প্রকৃতির মধ্যে আবার কি কি পড়ছে, পচনশীলতা একটা পয়েন্ট পড়ছে, তারপর ব্যবহার বলে একটা পয়েন্ট পড়ছে, পণ্যের একক মূল্য ও মান, পণ্যের আকার ও ওজন, কারিগরি গুণ। বাজারের প্রকৃতির মধ্যে কি কি হচ্ছে, বাজারের আয়তন, সম্ভাব্য ক্রেতার সংখ্যা, ফরমাসের পরিমাণ। তারপর হচ্ছে তোমার বাজারের ভৌগোলিক অবস্থান, ক্রেতাদের ক্রয়ের অভ্যাস। ঠিক আছে, মধ্যস্থ কারবারির মধ্যে কি বলছে, মিডিল ম্যানদের মধ্যে এদের কি রোল, মধ্যস্থ কারবারিদের সহজলভ্যতা, পণ্য বন্টনের ব্যয়, মধ্যস্থ কারবারিদের কাজের ধরন, মধ্যস্থ কারবারিদের মনোভাব, আর মধ্যস্থ কারবারিদের সুনাম ও আর্থিক সংগতি। এবার হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রকৃতি ও আয়তন। উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রকৃতি কি বলছে, প্রতিষ্ঠানের সুনাম ও আর্থিক সামর্থ্য, বন্টন নিয়ন্ত্রণে আকাঙ্ক্ষা, আর্থিক ক্ষমতা, বন্টন নীতি, সরকারি নিয়ন্ত্রণ ও নীতি, প্রতিযোগিতা আর মুনাফা। সরকারি নীতি নিয়ন্ত্রণ, সরকারি নীতি ও নিয়ন্ত্রণটা কি বলছে, কিছু কিছু পণ্য আছে যেগুলির ওপর সরকারি বিধিনিষেধ আছে, মানে কিছু কিছু পণ্য আছে যার উপর সরকার গভর্নমেন্ট রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে। ঠিক আছে, সেই সমস্ত পণ্যগুলির বন্টন প্রণালীর ওপর সরকারি বিধিনিষেধ বর্তায়। তাই সেই সমস্ত পণ্যের বন্টন প্রণালী নির্বাচনের সময় সরকারি বিধিনিষেধগুলোকে অবশ্যই মেনে চলতে হবে। প্রতিযোগিতা কম্পিটিশন, বলছে বাজারের প্রতিযোগিতার ওপরও পণ্যের বন্টন প্রণালী নির্ভর করে। একচেটিয়া কারবারে পণ্যগুলির ক্ষেত্রে সরল বন্টন প্রণালী নির্বাচন করা হয়, কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের বন্টন প্রণালী নির্বাচনের সময় অন্যান্য প্রতিযোগীদের বন্টন প্রণালী নিরীক্ষা করা একান্ত প্রয়োজন। প্রতিযোগীদের পণ্যগুলির বাজার অবস্থা, বন্টন পদ্ধতি এবং তার ব্যয় সমস্ত কিছু বিচার বিবেচনা করে নিজেদের বন্টন প্রণালী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া দরকার। এটা হচ্ছে প্রতিযোগিতা। মুনাফাটা কি বলছে, পণ্য বন্টন প্রণালী নির্বাচন করার সময় প্রতিষ্ঠানের মুনাফার দিকটি তোমার বিবেচনা করা হয়। পণ্য বন্টনের জন্য ব্যয় যদি বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের মুনাফা কম হতে পারে।
মানে পণ্যটা ডিস্ট্রিবিউট করতে যদি প্রচুর খরচা হয়, প্রচুর খরচা হলে ডিস্ট্রিবিউট করতে যদি খরচা প্রচুর হয়, তো তোমার আল্টিমেটলি তোমার খরচা বেড়ে গেলে তো মুনাফা কমে যাবে, প্রফিট কমে যাবে। মালিক, শ্রমিকরা তাদের প্রাপ্য লভ্যাংশ, মজুরি, বোনাস থেকে বঞ্চিত হয়। মালিক, শ্রমিকরা তাদের প্রাপ্য লভ্যাংশ, মালিক যে লভ্যাংশ আছে, মজুরি, বোনাস, শ্রমিকরা এগুলো থেকে বঞ্চিত হয়। এর ফলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। তাই পণ্য বন্টন প্রণালী নির্ধারণের সময় বন্টন ব্যয় মুনাফাতে কতখানি প্রভাব বিস্তার করে সেদিকে লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, এবার আমরা এখান দিয়ে একটু ভিতরগুলো পয়েন্টগুলো একটু পড়ে দিই। পণ্যের প্রকৃতি, মানে যখনই পণ্য বন্টন করব, যখনই প্রোডাক্টটা যখনই ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে, তখন কিছু কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। তো প্রথম দিকটা কি, পণ্যের প্রকৃতির দিকে নজর দিতে হবে। তো পণ্যের প্রকৃতির মধ্যে কি কি পয়েন্ট হতে পারে দেখো। বলে পচনশীলতা, ভোগ্য পণ্য বেশিরভাগ লোকের মধ্যেই প্রায় বিক্রি হয়। এরকম হলে পাইকার, খুচরো ব্যবসায়ী বা উৎপাদকের দোকান মারফত সরাসরি বিক্রি হতে পারে। কিন্তু পণ্যটি যদি পচনশীল হয়, তাহলে বিভিন্ন মধ্যস্থ কারবারি মারফত সংক্ষিপ্ত বন্টন প্রণালীর প্রয়োগ করাই বাঞ্ছনীয়, যাতে সময় নষ্ট না করে ভোগকারীর কাছে সংশ্লিষ্ট পণ্যটি পৌঁছে যেতে পারে। বিক্রয় প্রণালী সময় সাপেক্ষ হলো পণ্যের গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার বা ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সেই কারণে উৎপাদক সরাসরি ক্রেতার কাছে দ্রব্য বিক্রি করে থাকে। সুতরাং পণ্যের প্রকৃতি ও তাদের উপযোগিতা বিক্রির মাধ্যম নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য এবং শিল্পজাত ভোগ্য পণ্য। ব্যবহার, পণ্যদ্রব্যকে দুভাগে ভাগ করা যায়। একটা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য, যেমন চাল, ডাল, তেল, তাহলে পাইকার বা খুচরো ব্যবসায়ীর মাধ্যমে বিক্রি করাই ভালো। অন্যদিকে শিল্পজাত দ্রব্য যদি হয়, তাহলে প্রতিনিধির মাধ্যমে বিক্রি করাই ভালো। শিল্পজাত পণ্য মানে মেশিন, কাঁচামাল এগুলো। পণ্যের একক মূল্য ও মান, পণ্যদ্রব্যের একক প্রতি মূল্য যদি কম হয় এবং বিক্রয়ের পরিমাণ যদি বেশি হয়, তাহলে দীর্ঘ বন্টন, ছোট ছোট যন্ত্রপাতি, পরিবহনের সাশ্রয় প্রভৃতি পণ্যদ্রব্যগুলি উৎপাদনকারীর কাছে কাজ প্রণালী গ্রহণ করাই ভালো। যেমন পাইকার ও খুচরো ব্যবসায়ীদের দ্বারা বিক্রি করাই ভালো। অন্যদিকে বেশি মূল্য বিশিষ্ট শিল্পায়িত দ্রব্য ও উন্নত মানের দ্রব্য সামগ্রী সরাসরি ক্রেতার কাছে বিক্রি করা সুবিধাজনক। পণ্যের আকার ও ওজন, যেসব পণ্যদ্রব্যের আকার বা আয়তনে বড় এবং ভারী ওজনের, যেসব ক্ষেত্রে সরাসরি প্রতিনিধি মারফত ভোগকারীর কাছে পণ্যগুলি পাঠানো উচিত, নচেত পরিবহন ব্যয় অনেক বেশি পড়ে যায়। কারিগরি গুণ, পণ্যের প্রকৃতিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে কারিগরি গুণ বিশেষ গুরুত্বপূর্ণ। পণ্যদ্রব্য যদি কারিগরি গুণসম্পন্ন হয়, তাহলে উৎপাদনকারী নিজস্ব প্রতিনিধি মারফত সরাসরি ব্যবহারকারীর কাছে বিক্রি করে। আচ্ছা, বাজারের প্রকৃতি মানে বাজারের আয়তন। বড় আকারের বাজার হলে পণ্য বন্টন প্রণালীতে মধ্যস্থ কারবারের প্রয়োজন হয়। কিন্তু অন্যদিকে ছোট আকারের বাজার হলে পণ্যদ্রব্য সরাসরি বা খুচরো ব্যবসায়ীর মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে যায়। সম্ভাব্য ক্রেতার সংখ্যা, সীমাবদ্ধ বাজারের পরিধিতে বন্টন প্রণালী ছোট হয়। অর্থাৎ উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্যদ্রব্য যথাস্থানে পৌঁছে দেয়। আর বেশি ক্রেতা সংখ্যা হলে, ঠিক আছে, মধ্যস্থ কারবারের প্রয়োজন হয়। ক্রেতার সংখ্যার ভিত্তিতে বাজার সীমাবদ্ধ হতে পারে, আবার জাতীয় ও আন্তর্জাতিক স্তর পর্যন্ত পৌঁছতে পারে। ফরমাসের পরিমাণ, খরিদ্দারের ফরমাস যদি বড় হয়, তাহলে উৎপাদনকারী ভোক্তার কাছে পণ্য সরাসরি বিক্রি করতে পারে। কিন্তু যদি ছোট আকারের ফরমাস হয়, তাহলে উৎপাদনকারী বিক্রয় কর্মীর মাধ্যমে পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারে। বাজারের ভৌগোলিক অবস্থান, বাজারের ভৌগোলিক অবস্থান বন্টন প্রণালীকে প্রভাবিত করে। খরিদ্দারগণ যদি একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে উৎপাদনকারী নিজস্ব দোকান মারফত সরাসরি ভোক্তার কাছে পণ্য সরবরাহ করতে পারে। অন্যদিকে খরিদ্দারদের অবস্থা যদি বিক্ষিপ্তভাবে হয়, তাহলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না। তখন মধ্যস্থ কারবারের প্রয়োজন আবশ্যক। ক্রেতাদের ক্রয়ের অভ্যাস, পণ্য বন্টন প্রণালীতে পণ্য বন্টন মানে ক্রেতাদের রুচি, পছন্দ, ইচ্ছা, অনিচ্ছা, মানসিকতা প্রভৃতি বিষয়গুলি, অর্থাৎ ক্রয়ের অভ্যাস ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেননা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রেতার ব্যক্তিগত চাহিদা, বিক্রয়োত্তর সেবা মানে বিক্রয়ের পরে যে সেবা সার্ভিস প্রভৃতি প্রত্যাশা করে। তাই এই উপাদানগুলি পরোক্ষভাবে বন্টন প্রণালীতে প্রভাব বিস্তার করে। এবার বলছি মধ্যস্থ কারবারিদের প্রকৃতি ও ভূমিকা।
মধ্যস্থ কারবারিদের সহজলভ্যতা, মানে মিডল ম্যানদের সহজে পাওয়া যায় এটা বলতে চাইছে। পণ্য বন্টনের ক্ষেত্রে চাহিদা মতো মধ্যস্থ কারবারিদের দরকার পড়ে। তাছাড়া মধ্যস্থ কারবারিদের মধ্যে সহযোগিতার মনোভাব না থাকলে তাদেরকে বাতিল করাই ভালো। পণ্যের বাজারে মধ্যস্থ কারবার সাধারণত ব্যস্ত থাকে। সেসব ক্ষেত্রে উৎপাদনকারী নিজস্ব শাখা অফিসের মাধ্যমে এ কাজ করে থাকে। পণ্য বন্টনের ব্যয়। মধ্যস্থ কারবারিদের দ্বারা পণ্য বন্টনের সময় সরবরাহের ব্যয়ের দিকটিও লক্ষণীয়। ঠিক আছে? পণ্য বন্টনের ব্যয় দেখতে হবে। মধ্যস্থ কারবারিদের কাজের ধরন। পণ্য বন্টনের জন্য অনেক ক্ষেত্রে মধ্যস্থ কারবারিদের প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু মধ্যস্থ কারবারিদের নির্বাচন করার সময় তাদের সেবার দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সেবার মনোভাব বলতে বোঝায় মজুতকরণ, মোড়কজাতকরণ প্রভৃতি বিপণন সংগত কাজগুলিকে। শুধু তাই নয়, খরিদ্দারদের পণ্য সরবরাহের দিকটিও তোমার মধ্যস্থ কারবারিদের লক্ষ্য রাখতে হবে। মধ্যস্থ কারবারিদের মনোভাব। উৎপাদনকারীদের বিক্রয় নীতি ও সত্ত্ব মধ্যস্থ কারবারির পছন্দ নাও হতে পারে। যেমন কোনো পাইকার নিজেই বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে। তখন উৎপাদনকারী ও মধ্যস্থ কারবারি উভয় পক্ষই একটি গ্রহণযোগ্য বিক্রয় নীতি স্থির করে। আর মধ্যস্থ কারবারিদের সুনাম। এই পয়েন্টগুলো জাস্ট একবার দেখে নিও। পয়েন্টগুলো একবার দেখে নিও। এগুলো আ পড়ার কিছু নেই। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এর এমসিকিউ গুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে? নেক্সট ক্লাসে এর এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। ঠিক আছে? তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে।